অলরাইট গাইস, আপনাদের জন্য নিয়ে এলাম সব থেকে শক্তিশালী, সব থেকে সুন্দর দেখতে গেমিং স্মার্টফোনকে নিয়ে। এটা এমনই এখন যেটা দেখতে যেমন সবার থেকে আলাদা, তেমনি এর কাজও সবার থেকে আলাদা রকমের। এটা সেই ফোন যেটা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। ঠিক ধরেছেন, বলছিলাম 23 নভেম্বর লঞ্চ হওয়া Redmagic 9 Pro এর কথা। ফোনটির হাইলাইটে যদি বলি, এখানে থাকছে সব থেকে শক্তিশালী চিপ, 6500 mAh এর বিশাল ব্যাটারি, ফাস্ট চার্জিং, আর ডিসপ্লে কেমন তা তো জানেনি। আর আপনি যদি এই চমৎকার ফোনটি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে জানতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ করছে। তাহলে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ফোনটি এখানে দেখতে পাচ্ছেন, Redmagic 9 Pro এর ডিজাইনে অনেক বেশি পরিবর্তন আনা হয়েছে। কেন জানি পূর্বের Redmagic 7-8 Pro এর ডিজাইনের তুলনায় এবার ডিজাইনকে অনেক বেশি প্রিমিয়াম লাগছে। রিয়ার প্যানেল একদমই ফ্ল্যাট, কোনো প্রকার ক্যামেরা বাম্প দেখাই যায় না, এমনকি ফ্রন্টেও ক্যামেরা কাট আউট নেই। পূর্বের ফোনগুলোতে RGB ফ্যানটিকে আলাদা রাখা হলেও এবার এটাকে এমন ভাবে রাখা হয়েছে দেখলে মনে হবে কোনো ক্যামেরা সেন্সর। যাই হোক, এখানে দেখতে পাবেন স্ন্যাপড্রাগনের ব্র্যান্ডিং, এর উপরে Redmagic 9 রয়েছে, আর এটাও কিন্তু RGB লাইট। এবার কিন্তু ট্রান্সপারেন্ট ভ্যারিয়েন্টের তুলনায় ব্ল্যাক কালারের অপশনের ফোনটিকে আমার কাছে বেশি ভালো লাগছে। ফোনটির রাইট সাইডের দুই পাশে দেখতে পাবেন টাচ সেন্সিটিভ শোল্ডার বাটন, যেটা আপনার গেমিং টাইমে অনেক বেশি হেল্প করবে। এবং এখানে ফিজিক্যাল ফ্যানের ভেন্ট দেখতে পাবেন। যেমনটা জানেন, এই রেড কালারের বাটনটি অন করলেই ডাইরেক্ট গেমিং ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এখানে যে শোল্ডার বাটন রয়েছে এটাও কিন্তু RGB এর। ফোনটিতে যে বিল্ট ইন কুলিং ফ্যান রয়েছে, অর্থাৎ যেখানে যেখানে RGB লাইট ব্যবহার করা হয়েছে সবগুলোই আপনার মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। টপে রয়েছে বিলুপ্ত প্রায় 3.5 mm জ্যাক। যাই হোক, ফোনটির থিকনেস 8.9 মিলিমিটার এবং এর ওয়েট 229 গ্রামের মতো। এর ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ফ্রেমটি অ্যালুমিনিয়ামের। এই ফোনটি 3টি কালার অপশনে পাওয়া যাবে, অর্থাৎ ডার্ক নাইট, ডিটারিয়াম ফ্রন্ট ট্রান্সপারেন্ট অ্যান্ড ডিটারিয়াম ফ্রন্ট ট্রান্সপারেন্ট সিলভার উইংস। এদের মধ্যে কোনটি আপনার কাছে ভালো লাগছে তা কমেন্ট করে জানাতে পারেন। ওভারঅল যদি বলি, চমৎকার ছিল এবারের ডিজাইন। এই ফোনটির যে বিষয়টি সবার কাছে সব থেকে বেশি ভালো লাগে, এটা হলো এর ডিস্ট্রাকশন ফ্রি ডিসপ্লে। না কোনো ক্যামেরা কাটআউট আছে, আর না উপরে বেশ মোটা বেজেল, যেটা আমরা সনি এর ফোনগুলোতে দেখে থাকি। এই অত্যাধিক সুন্দর দেখতে ডিসপ্লেটির নিচে রয়েছে ক্যামেরা সেন্সরটি, আর এই ক্যামেরাটিকে ঢাকতে ব্যবহার করা হয়েছে BOE আন্ডার স্ক্রিন Q9 প্লাস লুমিসেন্ট ম্যাটেরিয়াল। যাই হোক, এখানে থাকছে 6.8 ইঞ্চির ডিসপ্লে, যার রেজুলেশন 2480x1116 পিক্সেল এবং এটি অ্যামোলেড প্যানেল। এর অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও বেশ ইমপ্রেসিভ ছিল, প্রায় 93.7%। আর হবেই না বা কেন, আপনি এর চিন বেজেলকে একবার দেখুন কতটা পাতলা করেছে। যাই হোক, ডিসপ্লেটি রিফ্রেশ রেট 120 Hz, এছাড়া 2160 Hz এর আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং প্লাস DC ডিমিং, সেই সাথে এখানে 960 Hz এর মাল্টি ফিঙ্গার টাচ স্যাম্পলিং রেট রয়েছে। তবে বর্তমান বেশিরভাগ ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লের ব্রাইটনেস প্রায় 3000 নিটস, যদিও এখানে 1600 নিটস পর্যন্ত অফার করছে। গাইজ, ডিসপ্লেটিতে DCI P3 কালার গামুড সহ HD10 প্লাস এর সাপোর্ট রয়েছে। সফটওয়্যার ব্যাপার আসলে ফোনটিতে থাকছে Redmagic OS 9.0 বেস অন Android 14। বন্ধুরা, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6500 mAh এর বিশাল সাইজের ব্যাটারি, আর এই ব্যাটারি চার্জ করার জন্য থাকবে 80 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে চার্জ করলে মোটামুটি 35 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। ওকে, এখন আসলে ফোনটির পারফরমেন্স এবং স্পেক্স নিয়ে কথা বলি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট এবং গ্রেটেস্ট প্রসেসর Snapdragon 8 Gen 3 কে, সাথে LPDDR5X RAM এবং UFS4.0 স্টোরেজ টাইপ। গাইস, এই ফোনটিকে ঠান্ডা রাখতে ব্যবহার করা হয়েছে 10182 স্কয়ার মিলিমিটারের ভ্যাপার কুলিং চেম্বার, একটি নতুন অ্যালয় ফ্যান প্লাস ওয়াটারফল এয়ার ডাক এবং কিউব এনার্জি ইঞ্জিন, যেটা স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর উৎপন্ন তাপকে 25 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনতে সক্ষম থ্যাঙ্কস টু দিস কুলিং সিস্টেম। এই ফোনটি অ্যাচিভ করেছে ইমপ্রেসিভ AnTuTu স্কোর। রুম কন্ডিশনে এর AnTuTu স্কোর 2.29 মিলিয়নের মতো আসে, তবে ল্যাব কন্ডিশনে আরো বেশি, অর্থাৎ 2.31 মিলিয়নের উপরে স্কোর আসে। তাহলে ধারণা করতেই পারছেন কেমন পারফরমেন্স পাওয়া যাবে। গাইস, আরো একটা দারুণ ব্যাপার হলো যে এর নিজেদের তৈরি Redcore R2 Pro চিপ ব্যবহার করেছে। এই চিপটি মূলত হ্যাপটিক ফিডব্যাক, অডিও এবং টাচ স্যাম্পলিং রেটের মতো ফিচারগুলোকে আরো বেশি এনহ্যান্স করে। আর গেমিং এর ব্যাপার আসলে ব্র্যান্ডটি দাবি করছে Genshin Impact 60 মিনিট খেলার পর এভারেজ ফ্রেম রেট 60 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল। আর বুঝতেই হবে, পাওয়ারফুল চিপ, সাথে ফোনটি ঠান্ডা রাখারও সব ব্যবস্থা রাখা হয়েছে, তাই এখানে গেমিং যে দুর্দান্ত হবে তা বলার অপেক্ষা রাখে না। এছাড়া বাকি বিষয়গুলো নিয়ে যদি বলি, এখানে রয়েছে 520 Hz এর টাচ শোল্ডার বাটন, যেটা মূলত গেমিং এর জন্য। ম্যাজিক সাউন্ড স্টিরিও ডুয়েল স্পিকার, 3টি ইনবিল্ট মাইক, Wi-Fi 7, IR রিমোট কন্ট্রোল, NFC সহ যেমনটা জানেন এখানে 3.5 mm জ্যাক রয়েছে। আসুন এবার এই গেমিং স্মার্টফোনের ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি। এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। মেইন ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের Samsung ZN5 সেন্সর। সেকেন্ড ক্যামেরাটি পূর্বের 8 মেগাপিক্সেলের পরিবর্তে এবার 50 মেগাপিক্সেলের Samsung ZN-on আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে। তবে এখানে মজার ব্যাপার হলো কোনো কারণে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স দিয়েছে তারা। যাই হোক, কথা না বাড়িয়ে কিছু ফটো স্যাম্পল দেখা যাক।
খুব বেশি হয়তো ভালো লাগেনি। বুঝতে হবে এটা গেমিং ফোন, তাই এখানে পারফরমেন্সের দিকেই বেশি ফোকাস দেওয়া হয়েছে, যদিও খুব একটা খারাপ লাগেনি আমার কাছে। এবার আসুন দেখি ফোনটি প্রাইস কেমন পড়বে। এটার বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ 8/256 ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 4399 ইউয়ান, যেটা কনভার্ট করলে এরকমটা পড়ে। যাই হোক, ওভারঅল ফোনটি আপনার কাছে কেমন লাগলো? আমার কাছে তো এর ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স অনেক বেশি ভালো লেগেছে। ক্যামেরা খুব একটা খারাপ ছিল না। দ্যাটস ইট, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।